বাংলার রাজনৈতিক পালাবদলের পরেও থ্রেট কালচারের অভিযোগ যে পুরোপুরি বন্ধ হয়নি, তারই আরেকটি উদাহরণ সামনে এল উলুবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ড সুমন সাপুইকে ঘিরে। পেশায় একজন সুপরিচিত ও সম্মানিত চিকিৎসক ড সুমন সাপুই ২০২১ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। এরপর থেকে তিনি চিকিৎসা পরিষেবা ও রাজনৈতিক দায়িত্ব দুই ক্ষেত্রই দক্ষতার সঙ্গে সামলে আসছেন। তবে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক হুমকি, কুৎসা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সামনে আসে। ড সুমন সাপুইয়ের দাবি, পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এই অপপ্রচার ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং আইনি পথেই এর মোকাবিলা করার বার্তা দিয়েছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই ড সুমন সাপুই ন্যায়বিচারের আশায় আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউড়িয়াতে, হাওড়া বাউড়িয়াতে আমার বাড়ি। আমি উলুবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রথম কথা বলি, একজন সামাজিক মানুষ হিসেবে এবং দায়িত্বশীল মানুষ হিসেবে আমি যে কথাগুলো বলবো তার আইনগত যোগ্যতা থাকবে এবং সেটাই এমন কথা হবে না যে কোনো মানুষকে হার্ট করবে। আমি এটা বলতে চাই যে রুদ্রপ্রসাদ ব্যানার্জি নামক একজন জনৈক ব্যক্তি, তিনি একটি ইউটিউব চ্যানেল চালান। তিনি ২-৩ দিন আগে একটি ইউটিউব বার্তায় কিছু ভুয়ো তথ্য পরিবেশন করেন, যেখানে পরিষ্কার তিনি এটা বলেন যে আমি ডাক্তার সুমন সাপুই ৩ নম্বর ওয়ার্ডে গরিব মানুষের জমি নিয়ে ভেড়ি তৈরি করেছি। আমার মনে হয় উনি ভেড়ির সংজ্ঞাটা জানেন না, বাংলা খুব কম বোঝেন আমার মনে হয়। যে পরিমাণ জলাশয় থাকতে গেলে একটা জলাশয়কে ভেড়ি বলা যায়, উনি আসলে কোনোদিন দেখেননি, তো কোনোদিন আসেননি ওই জায়গায়। উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেছেন মানুষকে যাতে উত্তেজিত করা যায় এবং ডিফেমেশন করা যায়, সেই কারণে উনি ২ কাঠা, ১০ কাঠা, ১২ কাঠার পুকুরকে ১০-১২টা পুকুর যেটা আমরা কাটিয়েছি গরিব মানুষে চাষ করে খাওয়ার জন্যে, তাকে উনি ভেড়ি বলেছেন। তাহলে ভেড়ি কথাটার এখানে অর্থবহ হলো না। দ্বিতীয় হচ্ছে, উনি বলেছেন গরিব মানুষের জমি নিয়ে। দেখুন, যে জলা জমিতে আমরা এটা করেছি সেখানে আমার পৈতৃক সম্পত্তি কিছু ছিল এবং আমার কিছু রিলেটিভ যারা তাদের জমি সরকারি মূল্যে আমাদের সঙ্গে থেকে এই প্রজেক্ট করার জন্যে তারা বিক্রি করেছেন। একটা জমি কেনা বেচা করতে গেলে একজন বিক্রেতা থাকেন, একজন ক্রেতা থাকেন এবং সরকার তার মান্যতা অনুযায়ী সেটা রেজিস্ট্রি করেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সরকারি মূল্য অনুযায়ী আমরা সেই জমি কিনেছি এবং সবাই মিলে একসঙ্গেই ১০-১২খানা পুকুর কাটিয়ে গ্রামের ছেলেরাই, আজকে পর্যন্ত আপনি গেলে দেখতে পাবেন ওই গ্রামের দুস্থ ছেলেরা যারা যারা মেছো ছেলে যারা মাছের ব্যবসা করে, তারাই ওখান থেকে চাষাবাদ করে ওটাকে চালায়। তো সুতরাং উনি আরেকটা কথা বলেছেন, এখান থেকে লাখ লাখ টাকা ইনকামের কথা। উনি কোথা থেকে বলেছেন, কি উদ্দেশ্য নিয়ে বলেছেন, আমি জনগণের ওপর বিশ্বাস করি, তারাই সেটা জানবেন। আমি এটা বলতে পারি, ওই পুকুর চাষের জন্য প্রত্যেক মাসে আমাকে ভর্তুকি দিতে হয়। মানে আমি যে ছেলেগুলোকে ওখানে রেখেছি, যারা থেকেছে, যাদের আয়ের উৎস হিসেবে ওটাকে দেখেছে, সেই জায়গা চালাতে গিয়ে আমাকে পকেট থেকে পয়সা দিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, প্রদীপ মণ্ডল বলে যে মানুষটিকে উনি ওখানে বসিয়ে তার মুখ দিয়ে কিছু কথা ব্যক্ত করেছেন, সেটা সর্বৈব মিথ্যে। প্রদীপ মণ্ডল নিজের মুখেই বলেছেন ২০১৪ সালে উনি ওনার জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে এই কিছু জমির সমস্যাগত কারণে উনি সিভিল মামলা করেন। আমি ২০১৪ সালে তখন এখানে ছিলামই না। আমি যে জমিগুলো ক্রয় করি বা যে জমিগুলো আমি পাই সেগুলো ২০২০, ২১, ২২ এই সময়। তাহলে যে মানুষটা ২০১৪ সাল থেকে তাদের পারিবারিক বিবাদের জন্য কোর্ট কেস করে আছেন, তার কথা শুনে কিভাবে এটা বোঝা যায় যে আমার সঙ্গে তার কোর্ট কেস চলছে? তাহলে সর্বৈব কোর্ট কেসের ব্যাপারটা মিথ্যা। এবং আমি যখন এই জমিগুলো আমার নামে কিছু কিছু আসে, তখন উনি আমাকেও পার্টি হিসাবে এই আদালতের এই হলফনামায় যুক্ত করেন। পরবর্তী ক্ষেত্রে মহামান্য আদালত একটা স্টে অর্ডার দেন যে জমিটা আমার অধিকারে আছে, আমি সৎ পথে পয়সা দিয়ে কিনেছি,
সেই জমিতে কোনো ইনজাংশন বা স্টে অর্ডার দেওয়া যাবে না। এই জমি আমি সর্বান্তকরণে যেন ভোগ দখল সত্ত্ব অনুযায়ী ভোগ করতে পারি। আমার কাছে সমস্ত কোর্টের ডকুমেন্টস আছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতেও আমি দিতে পারি, আপনাদেরকে দিতে পারি, এবং মহামান্য আদালত সেটাই আমাদের দিয়েছেন। তাহলে কি এই পালা বদল হয়েছে এর জন্য? ম্যাডাম, আমি সমস্ত মানুষের ভালোটা জানি, ভালোটা দেখতে চাই। তার মধ্যে যে খারাপটা লুকিয়ে আছে, যতক্ষণ পর্যন্ত সেনা আক্রমণ করছে বোঝা তো যায় না। এক্ষেত্রে আমার তাই মনে হয়, কারণ পালা বদল হয়েছে এইসব ভুইফোড় রাজনীতিবিদ, যাদের আগে কোনো দিন মানুষের পাশে দেখা যায়নি, কোনো দিন মানুষের কোনো দুঃখ কষ্টে কোনো দিন কাছে পাওয়া যায়নি, কোনো আচার বিচার অনুষ্ঠানে যাদেরকে সরে থাকতে দেখেছি, সেই সব মানুষ যদি আজকে এসে বলেন পালা বদলের পরে যে অন্য মানুষটা যারা সবসময় মানুষের সাথে থেকেছে সে খারাপ, সে গরিবের জমি চুরি করে ভেড়ি তৈরি করেছে, তাহলে তো এটা স্পষ্ট বোঝা যায় যে তিনি একটা উদ্দেশ্য নিয়ে, তিনি একটা উস্কানিমূলক মন্তব্য দিয়ে একটা ভ্যান্ডালিজমকে প্রভোগ করছেন। তো এটা একটা সামাজিক মানুষ আর অসামাজিক মানুষের মধ্যে যে তফাৎ, সেটা জনগণই ঠিক করবে। এই একটা কথা বলি, তৃণমূলের সব নেতাই যে চোর, জোচ্চোর, বাটপার, তোলাবাজ সেটা নয়, সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি নিজে মুখে ব্যক্ত করেছেন। কারণ তিনিও জানেন যে তৃণমূল করতো এরকম মানুষ ভোট দিয়েছে বলে আজকে বিজেপি এসছে, নাহলে ভোটের আগের প্রচারে কোনো জনসভায় কোনো জায়গাতেই তো আমরা এই জনসমাগমও দেখতে পাইনি, এই বিজেপির প্রতি নিষ্ঠাও দেখতে পাইনি। তাহলে তৃণমূল করা মানুষ ভোট দিয়েছে বলে আজকে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এবং বিজেপির লোকজনের অক্লান্ত প্রচেষ্টায় সেটা হয়েছে। আমার মনে হয় হিন্দুত্ব এবং বিজেপির যে থট প্রসেস, আগামী ভবিষ্যতের যে কাজের চিন্তাভাবনা, সেটার জন্যই সাধারণ মানুষ তাদের ভোট দিয়েছে। ম্যাডাম যে কোশ্চেনটা করেছিলেন পালিয়ে যাওয়ার রাজনীতি, 4 তারিখ যখন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়, তারপরে প্রচুর তৃণমূল নেতা ঘর ছাড়া। আমাদের বাউড়িয়া চত্বরেই অন্যান্য ওয়ার্ডের অনেক তৃণমূল নেতা ঘর ছাড়া, অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, অনেক ক্লাব দখল হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু 3 নম্বর ওয়ার্ডে এই ধরনের কিছু হয়নি। আর প্রত্যেক দিনের মতো আমি আমার যা রুটিন যাতায়াত, যা রুটিন কাজকর্ম, আমি কিন্তু সেই দিন থেকে আজকে পর্যন্ত সেটাই করে যাচ্ছি। কারণ আমি জানি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, যারা আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন, তারা আমাকে ঠিক রক্ষা করবেন। আমি টোটালি ভিত্তিহীন, ভিন্ডিকটিভ এবং ইনস্টিগেটিং যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই রুদ্রপ্রসাদ ব্যানার্জির মাধ্যমে, যেগুলো ছড়ানো হয়েছে, তাতে একদম স্পষ্ট ভাষায় বলা হচ্ছে ডক্টর সুমন সাপুই একজন ক্রিমিনাল। তো আমি বলি, রুদ্রবাবু, যে মানুষটা 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত ডাক্তারি করে এলো সব মানুষের সঙ্গে, সেই মানুষটাকে আপনি ক্রিমিনাল বলছেন? আপনার কাছে কোনো এভিডেন্স আছে যে আমি কোনো ক্রিমিনালিজম করেছি? হ্যাঁ, আপনি ভোট পরবর্তী সময়ে 2-4টে ছেলেকে, নিরীহ ছেলেকে কেস খাইয়ে ঘরছাড়া করতে পারেন, আপনারও বিচার হবে। আপনার দল, আপনার মুখ্যমন্ত্রী, আপনার রাজ্য সভাপতি আমার কাছে খুবই গ্রহণযোগ্য এবং শ্রদ্ধাশীল। তারা বলেছেন আইনের শাসন চাই। তো সেইখান থেকেই বলছি, আপনি যে ছেলেগুলোকে কেস খাইয়ে ঘরের বাইরে করেছেন, আপনার কাছেও সেই জিনিসটা একদিন ফিরে আসবে। আপনি কি চাইছেন এখন, মানে কি হওয়া দরকার? দুটো কথা এখনো বলা হয়নি। আমার বাবা, শ্রদ্ধেয় বাবা দুধকুমার সাপুই, তেনার প্রচেষ্টায় 2018 সালে আমার বাড়ির সংলগ্ন একটা জায়গায় একটা ধূপ ফ্যাক্টরি গড়ে ওঠে। ফ্যাক্টরি ঠিক বলবো না, একটা ধূপের কারখানা ছোটোখাটো, যেখানে বাবা গরিব দুস্থ মানুষদের গ্রামে নিয়ে সেখানে এই কারখানাটা গড়ে তোলেন, কারণ তাদের একটা স্বনির্ভর রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেটাকে নিয়ে উনি ব্যঙ্গাত্মক স্বরে বলেছেন যে ধূপ কারখানা না মোমবাতির কারখানা না হাঁড়ি তৈরির কারখানা। বলছি, রুদ্রবাবু, মানুষের সেন্টিমেন্ট নিয়ে কারা খেলে জানেন? যাদের মানবিকতা বোধ নেই, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা সবটাই পয়সার হিসেব বোঝে। তো আপনি সেই ক্যাটাগরির লোক। 160-65 জন মহিলার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা যে ধূপ ফ্যাক্টরি, ধূপের কারখানা, সেটাকে আপনি অপমান করছেন। আপনার মতো মানুষকে
সাধারণ জনগণই ধিক্কার জানাবে। এই যে আপনি যার নামটা বলছেন রুদ্রবাবু, আপনার সাথে কি কোনো রকম বিবাদ বা কোনো তার সাথে বাকবিতণ্ডা ছিল এই রুদ্রপ্রসাদ বাবু? রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে বিজেপির ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত আমি চিনতামই না। আচ্ছা, উনি বিজেপিতে উনি বিজেপির এমএলএ সিটের ক্যান্ডিডেট ছিলেন, বিপুল সংখ্যক ভোটে উনি হেরে যান, মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার মাধ্যমে উনি রুটিঝুজি করে থাকেন। ভোট পরবর্তী যে হিংসা, আমার তো মনে হয় ওনাদের মতো পিছন থেকে কলকাঠি নাড়ার কারিগর আমরা দেখতে পাই কি কারা একটা ঝামেলা করছে, কিন্তু ঝামেলা তৈরি করার কারিগর হচ্ছে এই রুদ্রপ্রসাদ ব্যানার্জির মতো লোকজন। আমার সর্বোচ্চ স্তরের নেতৃত্বের কাছে এটা আবেদন থাকবে যে এই সকল মানুষকে চিহ্নিত করে এদের যে ভুয়ো বার্তা এনারা যে ছড়াচ্ছেন সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন, নইলে অনেক বড় সামাজিক ক্ষতি হয়ে যাবে। কি স্টেপ নেবেন দেখুন যদি আপনি সত্যি হয়ে দেখুন কি যদি সত্যি নয়, দেশে আইন আছে, আদালত আছে, তারা সত্যি মিথ্যা বিচার করেছেন, করবেন। আমার কাছে তো আমি সত্যি, নইলে এই চ্যানেলের সামনে আমি তো বলতে পারতাম না এত দৃঢ়তার সঙ্গে। উনি আমার রেজিস্ট্রেশন ক্যান্সেলের কথা বলেছেন। আজকে যে মানুষটাকে ওখানে বসিয়েছিলেন, উনি বসিয়ে যার ইন্টারভিউ নিয়েছেন 2021 সালে, তার যখন করোনা হয়, তার পরিবারের যখন করোনা হয়, এই সুমন সাপুয়ের ডাক্তারিতে তিনি এবং তার পরিবার বেঁচে উঠেছেন। রুদ্রপ্রসাদ বাবু? না, যে মণ্ডল যার কথা বলা হচ্ছে, আজকে তাকে বসিয়ে ভুল কথা বলানো হচ্ছে। তো সুতরাং সকাল থেকে সন্ধে পর্যন্ত বাউরিয়াতে রাত্রিবেলায় একজন একমাত্রই এমবিবিএস ডাক্তার যে ওখানে থাকে, মানুষের যে কোনো ফোন কল অ্যাটেন্ড করে এবং জন্ম সার্টিফিকেট থেকে মৃত্যুর সার্টিফিকেট এবং স্বাস্থ্য পরিষেবাটা সেই দিয়ে থাকে। রুদ্রবাবু, আপনার মতো এই ভুইফোড় লোক যারা বাউরিয়াতে থাকতেনই না, ভোটের আগে দুদিন আগে এসে আপনি এইসব করে বেড়াচ্ছেন, তারপরে এই আপনার মিডিয়াকে হাতিয়ার করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তারা কি বুঝবে সামাজিকতা? এনাদের মতো লোকের জন্যে কোনো মানুষ সামাজিক কাজ করতে গেলে এবার ভয় পাবে, কারণ ওনাদের মতো মানুষকে একক কেন্দ্রিক করে দিচ্ছে, যে শুধু আমি আমারটা নিয়ে ভাববো, আমি 10 জনকে নিয়ে ভাববই না। আমার যে আজকে চিন্তা ভাবনা, এটা 10টা মানুষকে নিয়ে, তাদের যাতে রুটি রোজগারি বাড়ে, আমার মহিলাদের যাতে ইনকাম বাড়ে, তারা যাতে সিদ্ধারা সোজা করে দাঁড়াতে পারে। তাহলে আজকে রুদ্রবাবুর মতো লোকের জন্যে আমি কালিমা লিপ্ত হচ্ছি, তাহলে সামাজিক ক্ষতি এইভাবেই এনারা করে যাচ্ছেন। আচ্ছা, অন্যতম এর পিছনে বড় রাগববোয়াল আছে কিনা আমি জানি না, আমি যেটা জানি না আমি সেটা বলবো না। আমি ওনার মতো অ্যাজিউম করে কিছু বলতে রাজি নয়, কারণ আমার শিক্ষা সেটাই বলে। আমার 7 বছরের পরিশ্রমে পাওয়া ডাক্তারি সার্টিফিকেট, যেটার মাধ্যমে আমি চিকিৎসা করি, আর উনি লবিবাজি করে টাকা পয়সার বিনিময়ে বা কিসের বিনিময়ে ও টিকিট পেয়েছেন উনি, সেটা উনিই জানেন। ওনার মতো অ্যাজিউম করে কথা আমি বলবো না, আমি ওনার কথাই বলবো এখানে, যে উনি কিভাবে এটা করতে পারলেন উইদাউট ভেরিফিকেশান, আমার সঙ্গে কোনো কথা না বলে, আমার না জেনে উনি একতরফাভাবে এটা প্রচারটা চালিয়েছেন। এতে আমার সামাজিক এবং নৈতিক একটা ভয়ঙ্করভাবে অবক্ষয় হয়েছে। যে মানুষ আমাকে চেনে না, যে মানুষ আমাকে ভালোবাসতো আমার নাম জেনে, তারা এখন ভাবছে যে এই মানুষটা রাক্ষস, এবং তারা ফেসবুকে যে ধরনের কমেন্ট করছেন ওনার দ্বারা উত্তেজিত হয়ে, ইনস্টিগেটেড হয়ে, সেটাও তো একটা সামাজিক অবক্ষয়। এই যে এত মানুষ যারা আমার সম্বন্ধে বাজে উক্তি করছেন তৃণমূলের ট্যাগ ইউজ করে, তৃণমূল মানেই বাজে, সেইভাবে আমাকে বাজে ভেবে নিয়ে আমার সম্বন্ধে যারা উক্তি করছেন তারা অর্ধেকে আমাকে চেনেনই না। তো তাদেরকেও আমি বলবো যে আপনারা বুঝুন, জানুন যে কোন মানুষটার এগেনস্টে কে বলছে। তাহলে উনি একটা সোশ্যালি একটা সাম্যাবস্থাকে বিঘ্নিত করছেন চূড়ান্তভাবে। তো এই ধরনের মানুষকে ধিক্কার জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে তাকে যখন ভুল তথ্য পরিবেশন করে জনগণের কাঠগড়ায় তোলা হয় এরকম উত্তপ্ত পরিবেশে, তখন তো ডেফিনেটলি আতঙ্কিত হওয়ারই কথা। দেখুন, আমি সাধারণ মানুষ, আমি তো কোনো তোলাবাজ বা হুব্বা রাউডি নয় যে আমার 10টা বডিগার্ড থাকবে বা আমার সেই কানেকশানস থাকবে, সেগুলোও তো নেই। আমি ডাক্তারি করি, আপদে বিপদে মানুষের ঘরে যাই রাত বিরেতে। যে জমি নিয়ে উঠেছে সেটা তো আপনি একদম তাহলে আইনত আপনার ভয় পাওয়ার কিছু নেই। না। তার কারণ হচ্ছে এর সঙ্গে উনি যেটা বলেছেন আমি একজন ক্রিমিনাল, উনি পার্টিকুলারলি ওনার ভার্সনে বলেছেন আমি একজন ক্রিমিনাল, আমি একজন অত্যাচারী মানুষ, গরিবের জমি কেড়ে নেওয়া একজন মানুষ,
এটা মানুষের ক্ষোভ তৈরি করার জন্য এগুলো বলা। সব মানুষ তো এক নয়, কিছু মদমাতাল থাকে যাদেরকে দু পয়সার মদ খাইয়েও রাত্রিবেলা ভ্যান্ডালিজম করা যায়। আর আমি রাত বিরেতে ঘোরাঘুরি করি, ডাক্তারির কাজে যাতায়াত করতে হয় আমাকে ব্যারিকেড করা হতে পারে, আমাকে কিছু লোক পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হতে পারে। এবং আপনি সবথেকে বড় কথা দেখবেন, কিছু তথাকথিত এই আপনার কমেন্টেই দেখতে পাবেন, কিছু মানুষ আছে যারা এলাকায় মদখোর এবং জুয়াখোর, গাঁজাখোর এইভাবে পরিচিত, তারা কমেন্ট করছে, বিভিন্ন বিরূপ কমেন্ট করছে। তো আমরা তো ভদ্র পরিবেশে থাকা মানুষ, তো সেই ক্ষেত্রে মনেই হয় যে এই ধরনের একটা গ্রুপিজম, উস্কানিমূলক কথাবার্তা, এটা সবসময় একটা মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে। আমি ভীষণভাবে এই ভুয়ো বার্তার জন্যে আমি স্ট্রং আছি, আমি মানসিকভাবে স্ট্রং আছি, কারণ আমি জানি এগুলো একটাও সত্যি নয়। কিন্তু আবার এটা হুজুগে তো অনেক কিছু হয়, ভ্যান্ডালিজম তো এইভাবেই তৈরি হয়। তো সেইগুলো যদি হয় তাহলে তার একক দায়িত্ব থাকবে এই রুদ্রপ্রসাদ ব্যানার্জির। আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে, আমার রাজ্য সভাপতির কাছে এটাই করজোরে প্রার্থনা করব, এই সব মানুষ যারা ভুয়ো বার্তা ছড়াচ্ছে এবং মানুষকে উস্কানিমূলক প্ররোচনা দিয়ে ভ্যান্ডালিজম তৈরি করছে, তাদের এগেনস্টে আইনতভাবে স্টেপ নিক। আমিও আইনতভাবে স্টেপ নিচ্ছি। ওনার এগেনস্টে ডিফেমেশন নোটিশ অলরেডি চলে গেছে এবং আইনতভাবে উনি যে অফেন্সটা করেছেন সেটা একটা ক্রিমিনাল অফেন্স, কারণ উনি এক্সটর্শন করেছেন। উনি একটা মানুষকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে তার বিরুদ্ধে এইসব না জেনে ভুল তথ্য প্রচার করেছেন। তো সুতরাং আমি সেই ব্যবস্থাও গ্রহণ করছি। কোনো জমি আমি আজ পর্যন্ত পারচেজ করিনি এবং ওনার জমির মতোই পড়ে আছে, সেখানেও তো আমার কোনো রকম হস্তক্ষেপ নেই। তো সুতরাং ওনার যে অভিযোগটা সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। উনি একটি মানুষকে নিয়ে গিয়ে আমাকে জনতার কাঠগোড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টা বিফল হবে। তার কারণ আমার পৈতৃক জমি এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের জমি নিয়ে এই তথাকথিত মাছের ভেড়ি, ওনার কথায় সেটা গড়ে উঠেছে, যেখানের সঙ্গে এই প্রদীপ মণ্ডল মহাশয়ের জমির কোনো সম্পর্ক নেই। ওনার জমি ওনার মতোই পড়ে আছে, রক্ষিত হয়ে পড়ে আছে। সেটা রুদ্রপ্রসাদ ব্যানার্জির মতো এইসব ভুইফোড় লোকেরা, চক্রান্তকারী লোকেরা জানে না, তাই এই বার্তা দিয়েছে, ভুয়ো বার্তা দিয়েছে সবার কাছে। গোবিন্দ মণ্ডল। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? রামেশ্বরনগর। তো হ্যাঁ, আমি বিক্রি করেছি। পর্যাপ্ত টাকা? হ্যাঁ, পেয়েছি। আপনার অভিযোগ নেই? না, ওটা তো ঠিক 19 সালে। ডাক্তারকে টাকা? ডাক্তারবাবু টাকা দিয়ে দিয়েছে। তো আপনার কি কোনো অভিযোগ আছে? না না না, আমার কোনো অভিযোগ নেই, আমার ওর বিরুদ্ধে নেই। কত সালে বিক্রি করেছেন এটা? কত সালে? 2023। আচ্ছা, এখন লোক কাজ করে সব। তাদের কি ভালো হয়েছে? হ্যাঁ, ধান চাষ হতো, গরুর অত্যাচারে আমরা চাষবাস করতাম না। হ্যাঁ এমনি করেছিল? হ্যাঁ, পড়েছিল। ডাক্তারবাবু তারপর কিনে নিলেন। মোটামুটি আমি 20 বছর ধরে দেখে আসছি হোগলাবন হয়ে পড়েছিল। যখন আমরা এই জায়গার মাপ করি তখন পুরো হোগলাবন ছিল, জেসিবি ঢুকিয়ে হোগলা পুড়িয়ে তবে আমরা মাপযোগ করতে পেরেছি। এখানে সাপ খোপের পুরো বাস ছিল, কখনো কখনো বাড়িতেও সাপ ঢুকে যেত। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি দেখুন, অনেক বেশি স্বচ্ছ এবং অনেক লোক এই এত কিছু করার জন্যে অনেক লোক কাজ করছে এর মাঝখানে, এর মধ্যে মানুষের রোজগারও হচ্ছে। তো আমি তো বলবো যে আগের থেকে এই জায়গার অনেক ডেভেলপ হয়েছে, এখানে কোনো দৌড়াই নেই। লোকজন পরিবারেরও ডেভেলপ হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি যখন লোকজন কাজ করবে পরিবারেরও ডেভেলপ হবে। বলা যেতে পারে ডাক্তারবাবুর জন্য কিছু অবশ্যই ডাক্তারবাবুর জন্য এমনিই তো অনেক, উনি আরও একটা জিনিস আছে আমি দেখে আসছি যে উনি অনেক রুগীকে বিনা পয়সায় চিকিৎসা করেন। সপ্তাহে 3 দিন সকালবেলা বেশ কিছু কম করে রোজ 50টা করে রুগীকে উনি বিনা পয়সায় চিকিৎসা করেন, বিনা পয়সায় ওষুধও দেন। সেটা আমি আমার নিজের চোখে দেখেছি, এটা আমি প্রমাণও করে দিতে পারি, কোনো অসুবিধে নেই। করার জন্য অনেক লোক কাজ পাচ্ছে, অনেকের সংসার চলছে, এতে কোনো দৌড়াই নেই। আর অবশ্যই উনি এখানকার কাউন্সিলর, হ্যাঁ, সুমন সাপই মহাশয়।